স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে একটি স্যালারি শিট তৈরি করা যায়। তো চলুন শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে আমাদের এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। সো আমরা এখানে এই স্পেসিফিকেশন অনুযায়ী আমরা স্যালারি শিটটি তৈরি করার চেষ্টা করব। তো আমাদের এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে এবং আমাদের এখানে কিছু স্যাম্পল দেওয়া রয়েছে। এই স্যাম্পল এবং কন্ডিশন অনুযায়ী আমরা বাকি কাজটা শেষ করব। তো এখানে আমাদের কিছু স্টেপ দেওয়া রয়েছে, কাজের ধাপ আমরা যদি দেখি, প্রথমে দেখতে পাবো যে 1 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে অবজার্ভ অ্যান্ড ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই অ্যাজ পার রিকোয়ার্ড ফর দ্য জব। সো জবের রিকোয়ার্ড অনুযায়ী আপনার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো ঠিক রয়েছে কিনা সেটি নিশ্চিত করার জন্য বলা হয়েছে। 2 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে অবজার্ভ অ্যান্ড ফলো অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ রিকোয়ারমেন্ট ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন প্রসেস। সো ডেমনস্ট্রেশন প্রসেস অনুযায়ী আপনার অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ঠিক রয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য বলা হয়েছে। 3 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে রিড দ্য প্রোভাইডেড জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট। সো আপনাকে যে স্পেসিফিকেশন শিট দেওয়া রয়েছে সেটি ভালো করে পড়ার জন্য বলা হয়েছে। 4 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে কালেক্ট দ্য রিকোয়ার্ড টুলস ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট ফর দ্য জব। সো আপনার জবটা সম্পূর্ণ করার জন্য যত ধরনের টুলস ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্টের প্রয়োজন সেগুলো নিশ্চিত করার জন্য বলা হয়েছে। 5 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে প্রিপেয়ার দ্য জব পিসি টু পারফর্ম দ্য জব স্মুথলি। সো আপনার কম্পিউটারটা প্রস্তুত করার জন্য বলা হয়েছে যাতে আপনি কর্মক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন সেটার জন্য। 6 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ নর্মালি রেজিস্ট্রেশন নাম্বার এবং ইওর নেম। সো ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করার জন্য বলা হয়েছে যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার নাম দিয়ে। সো আমরা ডি ড্রাইভে না করে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেছি, যেটা হচ্ছে এখানে সিরিয়াল নম্বর এবং নাম দিয়ে তৈরি করেছি। আপনারা হচ্ছে অ্যাসেসরের ইনস্ট্রাকশন অনুযায়ী যেভাবে করতে বলবে আপনারা সেভাবে করবেন। এরপর 7 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল উইথ নেম job2। সো job2 নামে একটা ফাইল তো সেভ করার জন্য বলা হয়েছে টু দ্য নর্মালি ক্রিয়েটেড ফোল্ডার। সো কিছুক্ষণ পূর্বে যে ফোল্ডারটা তৈরি করা হয়েছে সেই ফোল্ডারের ভিতরে job2 নাম দিয়ে একটি ফাইল সেভ করার জন্য বলা হয়েছে। সো আমরা যদি ফোল্ডারটা ওপেন করি তাহলে দেখতে পাবো যে ফোল্ডারের ভিতরে একটা ফাইল যেটা job2 নাম দিয়ে ইতিপূর্বেই আমি সেভ করে রেখেছি। এরপর 8 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে পারফর্ম দ্য জব উইদিন গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। সো আপনাকে জবটা সম্পূর্ণ করতে হবে যে আপনাকে নির্দিষ্ট সময় দিয়েছে এবং স্যাম্পল এবং স্পেসিফিকেশন দিয়েছে সেই অনুযায়ী। এরপর আমরা এখানে 1 থেকে 8 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা দেখেছি। এরপর 9 থেকে বাকি যে পয়েন্টগুলো সেটা আমরা পরে দেখব। এরপর আমরা নিচের দিকে চলে আসি। আমরা এখান থেকে আমাদের যে স্যাম্পল যেভাবে রয়েছে স্যাম্পল দেখে আমাদের ডাটাগুলো এভাবে আমরা উঠানোর চেষ্টা করব। সো আমরা চলে আসি আমাদের ডেস্কটপে, আমরা যে ফাইল তৈরি করেছি সেই ফাইলটাকে আমরা ওপেন করি। সো ফাইলটাকে ওপেন করে নিলাম। এরপর আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে স্যাম্পলে যেভাবে দেওয়া রয়েছে আমি সেভাবে লিখে নিচ্ছি, কিন্তু এখানে যে এমপ্লয়ার আইডি বা এখানে ডেজিগনেশন বেসিক স্যালারি এটা আমরা পরে কাজ করব এই নিয়ে। সো আমি আমার ডেস্কটপ স্ক্রিনে বা স্প্রেডশিটের ভিতরে যেভাবে প্রথমে উঠিয়ে নিয়েছি আপনারা এটা এভাবে প্রথমে উঠিয়ে নেবেন। সো আমি কাজের সুবিধার্থে এবং ভিডিওটার ডিউরেশন যদি বেশি বড় না হয়ে যায় সেই জন্য আমি এতটুকু কাজ করে রেখেছি। এরপর আমি এখান থেকে এর নামগুলোকে দিয়ে দিচ্ছি ABCDE, আমি নামগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে আমাদের কাজগুলো দেখব। এখানে আমাদের স্যালারি শিট লেখাটা রয়েছে, আমরা যদি উপরের যে কন্ডিশনগুলো দেখি তাহলে ভালো বুঝতে পারবো। সো আমাদের এখানে যতগুলো ফন্ট রয়েছে সেগুলোকে এরিয়াল করার জন্য বলা হয়েছে। সো আমরা যেটা করব সব ফন্ট সিলেকশন করব, আমরা এখান থেকে এরিয়াল করে দেব। এরপর আমাদের এখানে বলা হয়েছে টাইটেল ফন্ট সাইজ হলো 14, স্যালারি শিট এই লেখাটা আমরা 14 করে দেব এবং আদার টেক্সটের কোনো ফন্ট সাইজ এখানে বলে দেওয়া নেই।
সো আমরা যেটা করব যে সব টেক্সটগুলোকে সিলেকশন করে আমরা এখান থেকে ফন্ট সাইজ এটাকে 12 করে দেব এবং আমাদের স্যালারি শিট লেখাটাকে এটাকে ফন্ট সাইজ 14 করে দেব এবং বোল্ড করে দেব এবং এটার যে টেবিল হেডিং এই লেখাগুলোকে সিলেকশন করে আমি এটাকে বোল্ড করে দেব। সো আমি স্যাম্পল অনুযায়ী এভাবে করে নিলাম। আমাদের স্যাম্পলের ভিতরে স্যাম্পলটা দেখে আমার মনে হচ্ছে যে আসলে এটা এভাবে করা হয়েছে, এই জন্য আমি এভাবে করে নিয়েছি। এরপর এখানে কিছু শেডিং দেওয়া রয়েছে, সো আমি এটাকে সিলেকশন করে এখানে আমি একটু শেডিংয়ে চলে আসি। সো শেডিং থেকে আমি হালকা একটা কালার এখান থেকে এই ধরনের একটা কালার দিয়ে দিচ্ছি। সো আমার স্যাম্পলে এভাবে দেওয়া রয়েছে আমার মনে হচ্ছে, এই জন্য আমি এটাকে কালারটাকে দিয়ে নিলাম। সো নিচের কালারটা একটু চেঞ্জ হবে এখান থেকে। সো ওকে, সো আমি এটাকে করে নিলাম। এবার আমরা বাকি কাজটা করব। এরপর আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি দেখতে পাবো যে আসলে আমাদের এখানে বলা হয়েছে সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। সো স্যাম্পল অনুযায়ী আমাদের সেলফ ফরম্যাটিংগুলো আমরা ঠিক করে নিয়েছি। এরপর আমাদের এখানে লোগোর কথা বলা হয়েছে, ইউজ এনি ইমেজ, আপনি যে কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারবেন যেটার সাইজ হবে আপনার 0.72 হবে হাইট এবং উইথ হবে হচ্ছে আপনার 0.151 ইঞ্চি। এবং এখানে একটা অপশন বলে দিয়েছে যে ইউজ লগ অ্যাসপেক্ট রেশিও, সো এটা ব্যবহার করার জন্য বলা হয়েছে। সো আমরা চলে এসেছি আমাদের ওয়ার্কশিটের ভিতরে। আমরা ইমেজ ইনসার্ট করার জন্য প্রথমে চলে যাব ইনসার্টে, দেন পিকচারে ক্লিক করব, দিস ডিভাইসে ক্লিক করব। এখান থেকে আমাদের যে কোনো একটা ইমেজ বা লোগো বা যে কোনো ধরনের লোগো বা ইমেজ থাকলেই হবে। সো আমরা একটা ইমেজকে নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে আমরা একটা লোগো নিয়ে নিলাম। সো আমরা ইনসার্ট থেকে পিকচার থেকে ডিভাইসে ক্লিক করে আমরা ডেস্কটপে চলে আসি, দেন আমরা এখান থেকে ইমেজটাকে সিলেকশন করে ইনসার্টে ক্লিক করব। সো আমাদের সামনে ইমেজটা চলে আসবে। এবার ইমেজটাকে সিলেকশন করে আমরা যদি এখানে হাইট ওয়েটটাকে পরিবর্তন করে দিই তাহলে দেখতে পাবেন যে আসলে কীভাবে হচ্ছে এটা। আমরা এটাকে হাইটটাকে যদি এখান থেকে 0.72 করে দিই এবং উইথটাকে যদি আমরা এখান থেকে 0.51 করে দিই এবং উপরে ক্লিক করি, দেখবেন যে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে রেশিও অনুযায়ী এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে আমরা এই জন্য আমাদের যেটা করতে হবে, সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো কি রয়েছে যেখানে সাইজ অ্যান্ড প্রপার্টিস রয়েছে, আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া ছিল যে লগ অ্যাসপেক্ট রেশিও এটাকে ব্যবহার করার জন্য। সো আমরা এখান থেকে এটাকে আনচেক করে দেব। আনচেক করার পরে আমরা এখান থেকে এই ফরম্যাট পিকচার এটাকে ক্লোজ করে দেব। দেন আমরা এটাকে সিলেকশন করে ইমেজটাকে এটার হাইট ওয়েট আমরা আগের মতো অপশন করে দেবো। সো আমরা এখান থেকে 0.72 এবং 0.51 করে দেবো এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবো। সো লগ অ্যাসপেক্ট রেশিও দেওয়ার কারণে আমাদের ইমেজটা কিন্তু এভাবে হয়ে গেল। সো আমরা এটাকে একটু হাইটটাকে বাড়িয়ে দেবো, দেন আমরা এটাকে এভাবে এটাকে এই পজিশনে বসিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এই কাজটা করতে পেরেছি। এরপরে আমাদের এখানে বলা হয়েছে যে ইএমপি আইডি শুড বি 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। সো 6 ডিজিটের আইডি হতে হবে এবং নিউমেরিক সংখ্যা হতে হবে, সেটা আমাদের করার জন্য বলা হয়েছে। এটা করার জন্য প্রথমে হচ্ছে আমরা চলে আসবো আমাদের ওয়ার্কশিটের ভিতরে, যেন আমরা যে কোনো একটা ফাঁকা সেলে কার্সর রাখবো। রাখার পরে আমরা এখানে টাইপ করব প্রথমে ইকুয়াল টু লেন্থ। আমি একটু এই ফাংশন সম্পর্কে আলোচনা করতেছি। লেন্থ লেখার পরে আমরা যদি এখানে ইএমপি আইডির ঘরটাকে সিলেকশন করে দিই এখান থেকে, দেন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি, দেখবেন যে আমাদের এখানে 0 চলে আসতেছে। সো ইএমপি আইডির ঘরে যদি আমি কোনো সংখ্যা লিখি, যেমন 101001 যদি লিখি, দেখবেন যে আমি এখানে 6টা ডিজিট লিখেছি, আমাদের এখানে 6 নাম্বার চলে আসলো। সো আমি যদি ডিজিট এখান থেকে কমিয়ে দিই, দেখবেন যে আমার এখানে ডিজিট সংখ্যা কমে যাচ্ছে। সো এখন এখানে যেটা করতে হবে আমাদের, যে এই 6 এবং সমান সমান 6 করে দিতে হবে। দেন ব্র্যাকেট ক্লোজ করলে আমরা দেখবেন যে এখানে ট্রু চলে আসতেছে। যখন আমরা এখানে 6 ডিজিটের কম কোনো সংখ্যা এন্ট্রি করব, তখন দেখবেন এখানে ফলস চলে আসতেছে। সো এটাই আমরা ব্যবহার করব। সো এটা হচ্ছে আমাদের এই ফাংশনটা ব্যবহার হবে আমাদের যে 6 ডিজিট এটার লিমিটটা দেওয়ার জন্য। আর এরপরে বলছে নিউমেরিক ভ্যালু। সো নিউমেরিক ভ্যালুর জন্য আমরা যেটা করব, এখানে বলবো যে ইকুয়াল টু ইজ নাম্বার দেওয়ার পরে এখান থেকে ভ্যালুর ঘরে প্রথম সেলটাকে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো এবং ইন্টার প্রেস করব। দেখেন যে এখানে ইজ নাম্বার ঘরে ট্রু চলে আসতেছে। সো আমি যদি এখান থেকে যে কোনো একটা সেলের ভিতরে যদি আমি একটা অক্ষর দিয়ে দিই, দেন দেখতে পাচ্ছেন ইজ নাম্বার এখানে কিন্তু ফলস চলে আসতেছে।
সো আমরা এই দুইটা ফাংশনই ব্যবহার করব। আচ্ছা, এই দুইটাকে আমরা হচ্ছে আমাদের অ্যান্ড ফাংশনের ভিতরে ব্যবহার করব। সো প্রথমে সেই জন্য আমরা অ্যান্ডকে টাইপ করি এবং এখান থেকে লজিক্যাল টেস্ট অনের ভিতরে আমরা টাইপ করব লেন্থ দেওয়ার পরে প্রথম সেলটাকে দেব, ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিয়ে আমরা এখান থেকে এর ডিজিটের লিমিট 6 করে দেব এবং কমা দেব। দ্বিতীয় লজিকের ভিতরে আমরা ইজ নাম্বার টাইপ করব এবং প্রথম এই ইএমপি আইডি ঘরের সেলটাকে দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে টু চলে আসতেছে। সো আমরা যদি এখান থেকে একটা ডিজিট কমিয়ে দিই, সো এখান থেকে যদি আমরা 5 ডিজিট করে দিই, দেখতে পাচ্ছেন এখানে ফলস দেখা যাচ্ছে। আবার আমরা যদি এখান থেকে যদি কোনো একটা অক্ষর দিয়ে দিই এ, তাহলে দেখতে পাচ্ছেন ফলস দেখা যাচ্ছে। সো এটাই আমাদের কাজ করবে। এবার আমরা এই যে ফাংশনগুলোকে সবগুলোকে সিলেকশন করে কপি করব এবং আমরা এই ইএমপি আইডি রেঞ্জ থেকে সিলেকশন করে আমরা চলে আসবো ডাটা ট্যাবে ক্লিক করব। দেন এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, এনি ভ্যালুকে পরিবর্তন করে কাস্টমে ক্লিক করব। দেন এখানে ফর্মুলা বারে আমাদের এই ফর্মুলাটা পেস্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন আমরা যদি এখানে কোনো একটা আইডি এন্ট্রি করি 10100, এখানে যেহেতু 5 ডিজিট আমরা ইন্টার করার চেষ্টা করি, দেখেন এটা ইন্টার নিচ্ছে না। আবার যদি এভাবে করি 10100 এ, দেন আমরা ইন্টার প্রেস করি, তাও নিবে না যেহেতু এখানে টেক্সট রয়েছে এই জন্য। সো এবার আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি 1010002, 1010003। সো দেখতে পাচ্ছেন যে নিয়ে নিচ্ছে কিন্তু 1004, 101005। সো এভাবে কিন্তু আমাদের ইএমপি আইডি করতে হবে এবং এই ফাংশনটাদের আমাদের আর কোনো প্রয়োজন নেই, এটা আমরা রাফ হিসাবে ব্যবহার করেছি। এবার এটাকে আমরা এখান থেকে কেটে দেব। সো আমরা ইএমপি আইডি এটা কিন্তু করতে পেরেছি। সো আমাদের এটা হয়ে গেল। এরপর ডেজিগনেশন, এখানে বলা হয়েছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট, চুজ দ্য ডেজিগনেশন অ্যাজ পার স্যাম্পল। সো আমাদের এই ডেজিগনেশন যেটা পদবিগুলো যেটা রয়েছে, এটা আমাদের ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে করার জন্য বলা হয়েছে। সেটা আমরা করব। সো আমাদের এখানে ডেজিগনেশন কী কী রয়েছে দেখেন, যে প্রিন্সিপাল, জেপিও, ট্রেইনার, লিড ট্রেইনার, আইটি অফিসার। সো আমরা এটাকে ড্রপ ডাউনের মাধ্যমে করব। সো ড্রপ ডাউনটা হচ্ছে আমি নর্মাল পদ্ধতিতে দেখাবো, দুইটা পদ্ধতিতে দেখাবো আমি। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে ডেজিগনেশন সিলেকশন করে নেব, আমরা এখান থেকে ডাটায় ক্লিক করব, ভ্যালিডেশনে ক্লিক করব, এনি ভ্যালু পরিবর্তন করে লিস্টে ক্লিক করব এবং এখানে আমরা দেখব যে সোর্স ফাইল রয়েছে, এই সোর্সের ভিতরে আমরা ডেজিগনেশনগুলো লিখে দেব। সো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে স্পেলিংগুলো ভুল করা যাবে না। আমরা এখান থেকে প্রথমে লিখে দিচ্ছি PRINCIPAL, লেখার পরে কমাকে কমা দিব, এরপর আবার লিখব JPO, কমা দিব, লিখব ট্রেইনার, TRAINER, কমা দিব, তারপর লিখব লিড ট্রেইনার, TRAINER, কমা দিব, তারপর লিখব আইটি অফিসার, ICER। লেখার পরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ড্রপ ডাউন লিস্ট হয়ে গেল। দেন আমরা ডেজিগনেশনে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন। সো আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ড্রপ ডাউনের মাধ্যমে আমরা এগুলোকে দিয়ে দেব। ওকে, সো আমাদের এটা হয়ে গেল, আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পেরেছি। এরপরে আমাদের যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে ক্যালকুলেশনের কথা বলা হয়েছে, যে বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন ভ্যালু আর অটোফিল ফলো দ্য বিলো কন্ডিশন। সো এই কন্ডিশন অনুযায়ী আমাদের বেসিক স্যালারিটা অটোফিল হয়ে যাবে। আমি যদি আপনাদের একটু ক্লিয়ার বলতে চাই, তাহলে আমাদের যখন আমরা এখান থেকে প্রিন্সিপাল ড্রপ ডাউনের মধ্যে সিলেক্ট করবো, অটোমেটিক তার স্যালারিটা চলে আসবে। সো আমরা একটু স্প্রেডশিটে চলে আসি, এখানে একটু বলি আমি ভালো করে, যে বুঝতে পারবেন আপনারা, যে যখন আমরা এখান থেকে প্রিন্সিপাল সিলেক্ট করব, এই বেসিক স্যালারির এখানে প্রিন্সিপালের যে স্যালারিটা অটোমেটিক চলে আসবে। সো যখন আমরা এখানে প্রিন্সিপালের পরিবর্তে এটাকে জেপিও করে দেব, তাহলে এখানে জেপিওর স্যালারিটা এখানে অটোমেটিক চলে আসবে। এটা আমাদের করার জন্য বলা হয়েছে। এটা আমরা দুইটা ফাংশন ব্যবহার করে করতে পারি। সো প্রথমটা আমরা করার চেষ্টা করবো। সো আমাদের এখানে রেঞ্জ প্রিন্সিপাল হলো 16,000 টাকা, জেপিও 9,000 টাকা, লিড ট্রেইনার 8,500 টাকা, লিড ট্রেইনার 9,500 টাকা এবং আইটি অফিসার 10,000 টাকা। এভাবে আমরা এটাকে তৈরি করব। সো প্রথমে আমরা বেসিক স্যালারি এখানে কার্সর রাখি, রাখার পরে আমরা প্রথমে ইকুয়ালকে কল করব এবং ইফ টাইপ করব। ইফ টাইপ করার পরে আমরা এখানে বলে দেব যে ডেজিগনেশন সমান সমান ডাবল কোটেশনের ভিতরে যদি
PRINCIPAL প্রিন্সিপাল হয়, কমা দেওয়ার পরে প্রিন্সিপালের যে স্যালারিটা সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দেব। সো প্রিন্সিপালের স্যালারি হচ্ছে যে 16,000 টাকা, সো আমরা এখান থেকে 16,000 টাকা দিয়ে দেবো। এবার কমা দিব, ভ্যালু ফলসের এখানে আমরা পুনরায় ইফকে কল করব এবং বলবো যে এই সেলে D3 সেল সমান সমান ডাবল কোটেশনের ভিতরে JPO যদি থাকে তাহলে আমাদের এখান থেকে 9,000 টাকা আসবে এবং কমা দেব। পুনরায় আবার লিখবো ইফ এবং বলবো D3 সেলে সমান সমান ডাবল কোটেশনের ভিতরে লিখবো টেইনার, TRAINER, টেইনার যদি থাকে তাহলে ডাবল কোটেশনের ভিতরে 8,500 টাকা, অর্থাৎ টেইনার থাকলে 8,500 টাকা চলে আসবে। এবং আবার ইফকে কল করব এবং টাইপ করব এই সেলটাকে দিব এবং ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে লিখব লিড টেইনার, TRAINER, লিড টেইনার থাকলে আমাদের এটা আসবে যে 9,500 টাকা। এবং আবার একটা ইফ নিব, এবার বলবো এই সেল ডাবল কোটেশনের ভিতরে লিখবো IT অফিসার থাকলে এবার কোটে কমা দেওয়ার পরে লিখবো যে 10,000 আসবে, অন্যথায় 0 আসবে এবং ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার প্রেস করব এবং দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল দেওয়ার সাথে সাথে প্রিন্সিপালের স্যালারি চলে আসলো। সো আমরা যদি এখান থেকে JPO দিই তাহলে JPO স্যালারি আসলো, টেইনার দিলে টেইনারের স্যালারি, লিড টেইনার দিলে লিড টেইনারের স্যালারি এবং IT অফিসার দিলে IT অফিসার স্যালারি অটোমেটিক চলে আসতেছে। এবার যদি আমরা বেসিক স্যালারিটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত দিয়ে দিই তাহলে আমাদের এই ডেজিগনেশনের উপর ভিত্তি করে অটো কিন্তু আমাদের বেসিক স্যালারি চলে আসবে। সো আমরা এইখানের যে কন্ডিশন অনুযায়ী সেই কাজটা আমরা করতে পেরেছি। এরপরে আমাদের হাউস রেন্ট, সো হাউস রেন্টের কথা বলা হয়েছে, আমরা হাউস রেন্টটা করবো এখানে। হাউস রেন্টের জন্য আমাদের এখানে বলা হয়েছে 55% অফ বেসিক ডেজিগনেশন প্রিন্সিপাল এবং IT অফিসার এবং প্রিন্সিপাল যদি হয় তাহলে হাউস রেন্ট হচ্ছে আমাদের 55%। এরপর যদি লিড টেনার এবং JPO হয় তাহলে 50% আর আদার হলো 60%। সো আমরা এই কাজটা করব। এটা করার জন্য আমরা হাউস রেন্টে কার্সর রাখবো, রাখার পরে প্রথমে আমরা ইফকে কল করব। ইফকে কল করার পরে আমরা এবার টাইপ করব ইফে লজিক্যাল টেস্টে আমরা টাইপ করব ওয়ার এর ভিতরে আমরা বলবো যে ডেজিগনেশন ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে যদি আমাদের প্রিন্সিপাল লিখে দেবো PRINCIPAL, প্রিন্সিপাল লেখার পরে কমা দিব, এরপর আবার এই সেলটা দিব, ইকুয়াল দেব, ডাবল কোটেশনের ভিতরে লিখব IT অফিসার OFFICER, ডাবল কোটেশন দেব, ব্র্যাকেট ক্লোজ করব, অরের ব্র্যাকেট ক্লোজ করে আমরা কমা দিব, যদি হয় তাহলে 55%, তার মানে এই বেসিক স্যালারির সাথে আমাদের 55% গুণ করে দেব। ওকে, এটা হবে। এবার আমরা কমা দেব। এবার প্রথম ইফের ভ্যালু ফলসের এখানে আমরা পুনরায় ইফ দিব, ইফ দেওয়ার পরে আবার অর দিব, অর দেওয়ার পরে বলবো যে প্রিন্সিপাল মানে হচ্ছে D3 সেল সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখে দেব যে লিড টেইনার ডাবল কোটেশন দিব, কমা দিব, আবার দেব যে D3 সমান সমান, D3 বলতে ডেজিগনেশন সেলের ডেজিগনেশন এর প্রথম সেলটা, ডাবল কোটেশনের ভিতরে লিখে দেব যে PO, ডাবল কোটেশন ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করব, ওয়ারের কমা দিব, কমা দেওয়ার পরে ভ্যালু ইফ টু এখানে দেব এই বেসিক স্যালারির এর হবে 50%, যেটা কিন্তু আমাদের এখানে বলা ছিল যে এটার টেইনার, লিড টেইনার এবং JPO হবে 50%, 50% দিয়ে দিলাম এবং কমা দেব এবং ভ্যালু ফলসের এখানে আদারওয়াইজ এই বেসিক স্যালারির প্রথম সেলের সাথে আমরা 60% গুণ করে দেব, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রিন্সিপাল যার কিনা 55% হওয়ার কথা ছিল, তাহলে আমরা দেখি যে আসলে ক্যালকুলেটর নিয়ে আসি, আমরা হিসাব করে দেখি যে আমাদের হিসাব ঠিক রয়েছে কিনা। সো এটার 16,000-এর সাথে যদি আমরা 55% গুণ করি, দেখতে পাচ্ছেন যে 8,800 টাকা, তার মানে হাউস রেন্ট কিন্তু আমাদের এখানে 8,800 টাকা চলে আসলো। সো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু এটা ঠিক রয়েছে। এরপর আমরা এটাকে পরিবর্তন করে অন্যটা দেখি আসলে আমাদের এখানে কি হবে, যে IT অফিস আর JPO দেখি আমরা। JPOর যদি JPOর স্যালারিটা 9,000 টাকা, সো JPOটা হচ্ছে, আমরা যদি এখানে দেখি JPO হচ্ছে আমাদের 50%, সো JPO স্যালারি এখানে
50% তাহলে কত হয় দেখি। স্যালারি হচ্ছে 9,000 টাকা, 9,000-এর সাথে আমাদের 50% গুণ হবে, দেখতে পাচ্ছেন 4,500 টাকা। সো 4,500 টাকা এখানেও 4,500 টাকা। তার মানে এই হাউস রেন্ট সঠিকভাবে কাজ করতেছে। সো ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, দেন আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত দিয়ে দিই। তার মানে আমাদের এই যে হাউস রেন্ট এটা আমরা সঠিকভাবে করতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে চলে আসি। মেডিকেল অ্যালাউন্স এটা ফিক্সড 1500 হবে সবার জন্য। সো আমরা এখান থেকে 1500 করে দিচ্ছি, নিচ পর্যন্ত ফিল হ্যান্ডেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি, 1500 হয়ে গেল। এরপর প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 20% অফ বেসিক, বেসিকের 20%। সো প্রভিডেন্ট ফান্ডে ইকুয়াল দেবো বেসিকের সাথে 20% গুণ করে দেব। সো 20% গুণ করে ইন্টারপ্রেস করব এবং ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত দিয়ে দেবো। আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা হয়ে গেল। ইনকাম ট্যাক্স হলো 15% অফ বেসিক। সো আমরা ইনকাম ট্যাক্সে ক্লিক করবো আইটি, দেন এখান থেকে বেসিকের সাথে 15% গুণ হবে এবং ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত এটাকে ফিল করে দেবো। এটা আমাদের আইটি হয়ে গেল। এরপর আমাদের এখানে বলছে গ্রোস স্যালারি, বেসিক, হাউস রেন্ট অ্যান্ড মেডিকেল অ্যালাউন্স। সো গ্রোস স্যালারি হচ্ছে আমি কয় টাকা, আমার মোট স্যালারি কত। সো এখান থেকে আমরা গ্রোস স্যালারি এখানে ইকুয়ালকে সাম দিব, দেওয়ার পর এখান থেকে বেসিক স্যালারি, হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স এই তিনটাকে যোগ করব। সো এই তিনটা যোগফল হচ্ছে আমাদের গ্রোস স্যালারি। বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এই তিনটার যোগফল হচ্ছে আমাদের গ্রোস স্যালারি, যেটা কিন্তু আমাদের এখানে বলা ছিল। এরপরে দেখেন নিচে নিট স্যালারি, এখানে বলা হয়েছে গ্রোস স্যালারি প্লাস মাইনাস প্রিভিডেন্ট ফান্ড অ্যান্ড আইটি। সো এখন এই নিট স্যালারি হচ্ছে কয় টাকা আমি পাবো, এটা হচ্ছে সো আইটি এবং প্রিভিডেন্ট ফান্ড এই টাকা দুইটা হচ্ছে আমাদের গ্রোস স্যালারি থেকে চলে যাবে। অর্থাৎ আমরা যত টাকা ইনকাম করতেছি, সো যত টাকা ইনকাম করছি এটা হচ্ছে আমাদের গ্রোস স্যালারি। আর ফান্ড আর আইটি আমাদের যত টাকা ইনকাম করছে এখান থেকে ফান্ড এবং আইটিটা মাইনাস করার পরে যেটা আমাদের হাতে যে টাকাটা আসবে সেটাই মূলত হচ্ছে নিট স্যালারি। সো আমরা এখানে যেটা করব, প্রথমে ইকুয়ালকে কল করব এবং গ্রোস স্যালারি মাইনাস দেব এবং ব্র্যাকেটের ভিতরে ফান্ড প্লাস আইটি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করব। তার মানে গ্রোস স্যালারি থেকে ফান্ড এবং আইটি মাইনাস হচ্ছে, এরপর যে টাকা থাকছে সেটাই হচ্ছে আমাদের নিট স্যালারি, যেটা আমাদের হাতে এসে পৌঁছাবে। সেটা আমরা করতে পেরেছি। এরপর ম্যাক্স এবং মিনিমাম স্যালারি ক্যালকুলেট অ্যাগেন্স্ট টোটাল, এটা আমাদের করতে বলছে। আর ইনসার্ট কলাম অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যদি কলাম আমাদের রিকোয়ারমেন্ট যে কলামের প্রয়োজন হয় আমাদের নেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা এখান থেকে এটাকে ম্যাক্স মিন করে নিলাম, দেন এটাকে আমরা করে নিচ্ছি এবং এখানে প্রথমে টাইপ করব MAX, দেন আমরা এখান থেকে গ্রোস স্যালারি কি করে দেবো, যেহেতু বলছি টোটাল ইনকাম, এখান থেকে টোটাল ইনকাম ম্যাক্সিমাম এত এবং মিনিমাম আমরা এখান থেকে MIN দিয়ে আমরা গ্রোস স্যালারিটাকে দিয়ে দেবো। দেন আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম এখান থেকে চলে এসেছে। এবং এখানে বলছে যে অ্যাপ্লাই সেল ফরম্যাটিং শো দ্য ভ্যালু অ্যাজ রাউন্ডেড। সো আমাদের এখানে কোথাও ডেসিমেল সংখ্যা আসে নাই, সো তার মানে আমাদের সব কিছুই রাউন্ডেড অবস্থায় রয়েছে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আমরা এই কাজটা করেছি। আচ্ছা, এখানে আরেকটা কাজ বাকি ছিল, সেটা আমি একটু আপনাদেরকে বলতে চাই। এটা হলো দ্বিতীয়। সো আমি এটাকে একটু কপি করে রেখেছি শীটটাকে। এটা জাস্ট এক্সাম্পল হিসাবে আমি অন্য একটা পদ্ধতি দেখাইতে চাইতেছি, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এটার জন্য আমরা হচ্ছে VLOOKUP ফাংশনটা ব্যবহার করব। VLOOKUP ফাংশন ব্যবহার করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে বেসিক স্যালারি আর আমাদের যে রেজিগনেশন এটাকে এক্সট্রা আমরা একটা টেবিলে নিয়ে নেব আমরা নর্মাল টেক্সট হিসাবে, এবং উপরে আমরা একটু লিখে দেবো এখানে হেল্পার টেবিল, হেল্পার টেবিল দিয়ে রাখছি। দেন আমরা এখান থেকে এটাকে ব্র্যাকেটের মাধ্যমে এটাকে অল বর্ডার করে নিচ্ছি। ওকে, আর আমরা এখান থেকে এই বেসিক স্যালারিগুলোকে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে নিব। দেন আমাদের এখান থেকে ডাটা ভ্যালুয়েশন এটাকে আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, এবার ডেজিগনেশনের ব্যাপারটা হচ্ছে যে আমরা ডেজিগনেশনটাকে এই সেলটাকে যদি সিলেকশন করি, আমরা যদি আগে থেকে হেল্পার টেবিলের ভিতরে এভাবে একটা হেল্পার টেবিল নিয়ে রাখি পাশে, দেন আমরা এখান থেকে ডেজিগনেশন সিলেকশন করে আমরা যদি ডাটা অ্যাপে ক্লিক করি, ডাটা ভ্যালুয়েশনে ক্লিক করি, দেন এনিভিলুকে পরিবর্তন করে লিস্টে ক্লিক করি,
এই সোর্সের ভিতরে আমরা কিছু না লিখে আমরা যদি এখান থেকে এই সোর্সটাকে দিয়ে দিই, দেন ওকেতে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে এটা ড্রপ ডাউনটা খুব ইজিলি করতে পারতেছি। আমরা আমাদের ডাটা ভ্যালিডেশনের ভিতরে ম্যানুয়ালি না লিখে আমরা কিন্তু এভাবে এখান থেকে নিয়ে নিতে পারতেছি। এগুলো একটা ওয়ে। দ্বিতীয় হচ্ছে, যখন আমরা এখান থেকে বেসিক স্যালারিটা কিন্তু আমাদের ডেজিগনেশনের উপর ভিত্তি করে অটোমেটিক চলে আসবে। আমরা যদি এই কাজটা করতে চাই, এই জন্য আমরা প্রথমে বেসিক স্যালারির এখানে কার্সর পয়েন্ট রাখবো, দেন আমরা ইকুয়ালকে কল করব এবং টাইপ করব ভি লুক আপ। সো ভি লুক আপ টাইপ করার পরে আমরা লুক আপ ভ্যালু হচ্ছে আমাদের ডেজিগনেশনের প্রথম সেলটাকে দিয়ে দেবো, কমা দিব। এবার এই যে ডেজিগনেশনের এই সেলটা যে প্রিন্সিপাল লেখাটা রয়েছে এটা, এরপর দেখতে পাচ্ছি এখানে রয়েছে টেবিল এরে। সো টেবিল এরে হচ্ছে আমাদের এতটুকু এরিয়া দিয়ে দেব এবং এটাকে অবশ্যই অ্যাবসোলিউট করে দেব, কমা দিব। দেওয়ার পরে রয়েছে ইন্ডেক্স নাম্বার। সো আমি ডেজিগনেশন থেকে প্রিন্সিপাল লেখাটাকে খুঁজবো এই টেবিলের ভিতরে। খোঁজার পরে আমি পাইলাম যে আমার এটা এখানে রয়েছে। এখানে পাওয়ার পরে এটার সামনের কলামের এই লেখাটা আমাকে দেখা যাবে, এটাই করব। সো যেই জন্য আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার, সো আমরা প্রিন্সিপাল এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম আর এইটা হচ্ছে সেকেন্ড কলাম। সো যেহেতু আমরা টেবিল এরিয়া দিয়েছি এতটুকু, সো আমরা এখান থেকে 2 করে দেব এবং কমা দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে এক্সাক্ট ম্যাচ দেব, অর্থাৎ প্রিন্সিপাল খুঁজে পেলে প্রিন্সিপালের সামনে যে স্যালারি রয়েছে ওটাই দেখাবে। এই জন্য আমরা এখান থেকে 0 করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। দেন আমরা এখান থেকে বেসিক স্যালারিটাকে যদি ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচের দিকে টান দিই, তাহলে কিন্তু আমাদের দেখবেন যে বেসিক স্যালারি কিন্তু অটোমেটিক চলে আসতেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একটা হেল্পার টেবিল নিয়ে এভাবে কিন্তু কাজটা করতে পারেন চাইলে। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করব। সো এটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা উপরের দিকে চলে আসি একটু। আপনারা হচ্ছে এখানে 9 নম্বর পয়েন্টটা দেখবো যে চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট দ্য জব। তো জবটা সম্পূর্ণ করার পরে আমাদের চেক করার জন্য বলা হয়েছে, যেটা আমরা অলরেডি করেছি। এবার বলছে 10 নম্বরে প্রোটেক্ট ইওর ওয়ার্কশিট এ পাসওয়ার্ড এবিসি এর পাসওয়ার্ডের মাধ্যমে এটাকে প্রোটেক্ট করার জন্য বলছে। এটাকে আমরা করব, এই জন্য আমরা ফাইলে চলে আসব, এখান থেকে ইনফোতে ক্লিক করব, প্রোটেক্ট ওয়ার্কশিটে ওয়ার্কবুকে ক্লিক করব, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ABC করে ওকে দেব, পুনরায় রিএন্টার করব, ABC দিয়ে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব, দেন আমরা এটাকে ক্লোজ করব। আমরা যদি এটাকে ডেস্কটপ থেকে আমাদের ফোল্ডার থেকে এটাকে ওপেন করি, দেখবেন যে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা এখান থেকে ABC পাসওয়ার্ড দিয়ে ওকেতে ক্লিক করে দেব, দেন আমাদের এটা আনলক হয়ে যাবে। সো এই কাজটা আমরা অলরেডি করেছি। এরপর আমরা 11 নম্বর পয়েন্টে দেখব যে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ XLSX অ্যান্ড CSV এক্সটেনশন। সো এই দুইটা এক্সটেনশনে আমাদের সেভ করার জন্য বলছে, এটা আমরা করব। এই জন্য আমরা চলে আসবো ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজার। এখান থেকে আমাদের ফোল্ডারের লোকেশন দিয়ে আমরা এখান থেকে সেভ এজ টাইপ এটাকে পরিবর্তন করে দেব। সো এখান থেকে আমরা CSV সিলেকশন করে আমরা এখান থেকে CSV সিলেকশন করে দেব এবং আমরা এখান থেকে সেভে ক্লিক করব, ওকে ইয়েসে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। সো আমাদের CSV ফরম্যাটে অলরেডি সেভ হয়ে গিয়েছে। আমরা যদি দেখতে পাচ্ছেন যে আমাদের CSV ফরম্যাটে কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে গিয়েছে। এরপরের যে কন্ডিশন সেটা আমাদের এখানে বলা হয়েছে যে কমপ্লিট দ্য অল ক্যালকুলেশন অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট গিভিং দ্য স্পেসিফিকেশন শিট। সো এই স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমাদের সকল ক্যালকুলেশন ঠিক রয়েছে কিনা সেটি আমাদের নিশ্চিত করার জন্য বলছে। তারপর আমরা বলছে মেক এ কপি দ্য ওয়ার্কশিট উইদিন দ্য সেম ওয়ার্কবুক অ্যান্ড নেম ইট ফিল্টার। সো আমাদের এখানে একটা ওয়ার্কশিটটাকে কপি করতে বলছে। সো আমরা এটাকে কপি করি, শিটের রাইট বাটনে ক্লিক করব, মুভ আর কপিতে ক্লিক করব। এখান থেকে টু বুক এটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে ওকে আমাদের এটা CSV ফরম্যাটটা মনে হচ্ছে ওপেন আছে, আমরা এটাকে ক্লোজ করে দিই, কারণ সেভ। দেন আমাদের মেইন ডকুমেন্টটাকে আমরা ওপেন করি। অবশ্যই আমরা CSV ফরম্যাটে সেভ করার পরে ওই ডকুমেন্টটাকে ক্লোজ করে পুনরায় আমাদের মেইন ডকুমেন্টটাকে ওপেন করব।
এবার আমরা শীটটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, মুভ অর কপিতে ক্লিক করব, এখান থেকে আমরা ক্রিয়েট এ কপিতে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব এবং এটার নাম দিয়ে দেব ফিল্টার। দেওয়ার পরে ফিল্টার দেওয়া শেষ। এরপরে আমরা পরবর্তী স্টেপ দেখব যে 14 নম্বরে বলছে সেট দ্য ফিল্টার অপশন ইউজিং দ্য হেডার রো। হেডার রোতে আমাদের ফিল্টার অপশন ব্যবহার করার জন্য বলছে। সো আমরা হেডার রোতে মাউসের মাধ্যমে হেডার রোটাকে সিলেকশন করে নেব, দেন আমরা এখান থেকে ডাটায় ক্লিক করব, ফিল্টারে ক্লিক করব, আমাদের ফিল্টার অপশন সেট হয়ে যাবে। এরপর আমাদের এখানে 15 নম্বর বলছে যে প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার। সো পিডিএফ প্রিন্টের মাধ্যমে এটাকে পিডিএফ করতে বলছে, এই জন্য আমরা ফাইলে চলে আসব, প্রিন্টে ক্লিক করব। সো প্রিন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রিভিউতে আমাদের এক্সেলের স্যালারি শিটের সম্পূর্ণ শিটটা চলে আসে নাই। সো আমরা এখন যেটা করব, আমরা চলে আসবো ব্যাগে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেখার মতো দেখা যাচ্ছে এবং নিচের দিকে গেলে দেখতে পাবেন যে এখানে আরও একটা রেখার মতো দেখা যাইতেছে। এটা মূলত হচ্ছে আমাদের পেজের একটা এরিয়া, আমাদের যে A4 সাইজের পেজটা রয়েছে সেটার এরিয়া। সো যেহেতু এখানে উপরের দিকে এতটুকু A4 সাইজের পেজের বাইরে চলে গেছে, এই জন্য ওই এক পেজে দেখা যাচ্ছে না। সো এটাকে একই পেজে আনার জন্য আমরা এখান থেকে পেজ লেআউটে ক্লিক করব, দেন আমরা এখান থেকে স্কেল 100% এটাকে আমরা কমিয়ে দেব। সো কমানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এটা জাস্ট এইটার বরাবর চলে আসলো। এবার আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এই একই পেজের ভিতরে কিন্তু এটা এখন চলে আসলো। এবার আমরা এখান থেকে প্রিন্টারে ক্লিক করে এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করে দেবো, দেন এখান থেকে কপি এক রাখবো এবং এখান থেকে আমরা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে আমাদের লোকেশন আমাদের সেম ফোল্ডারটাকে দিয়ে দেবো, দেন আমরা এখান থেকে এটার নাম দিয়ে দেবো। সো আমি এখান থেকে এটার নাম দিচ্ছি প্রিন্ট টু পিডিএফ, এই নামে সেভ করে রাখছি, দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, আমাদের কাজটা হয়ে গেল। এরপর আমাদের 16 নম্বরে বলছে সাবমিট দ্য ফাইনাল আউটপুট, দ্য কম্পিটেন্সি অ্যাসেসর, শাট ডাউন দ্য কম্পিউটার অ্যান্ড ক্লিন ইউর ওয়ার্ক প্লেস, ক্লিন টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়ার্ক এরিয়া। সো আপনাদের সব কাজ সম্পূর্ণ করার পরে আউটপুটটা আপনার কম্পিটেন্সি অ্যাসেসরকে দেখাবেন, আপনার কম্পিউটারকে শাট ডাউন করবেন এবং ক্লিন করবেন আপনার ওয়ার্ক প্লেস, আপনার টুলসগুলো, ইকুইপমেন্টগুলো, ম্যাটেরিয়ালসগুলো, এগুলো আপনার ওয়ার্ক এরিয়া থেকে পরিষ্কার করার জন্য বলা হয়েছে। সো আমাদের কন্ডিশন বা স্পেসিফিকেশন আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা ফাইনাল আউটপুট দেখব। আমরা চলে এসে আমাদের ডেস্কটপে আমাদের ফোল্ডারটা দেখতে পাচ্ছি, আমরা ফোল্ডারটাকে ওপেন করব। ফোল্ডারের ভিতরে আমাদের এখানে লোগো দেখতে পাচ্ছি। আমরা লোগোর পরিবর্তে আমরা যে কোনো ইমেজ ব্যবহার করতে পারি, যেটা আমাদের কন্ডিশনে বলা ছিল। এরপরে এখানে আমাদের CSV ফরম্যাট রয়েছে, এখানে আমাদের XLSX ফরম্যাট রয়েছে এবং এখানে আমাদের PDF ফরম্যাট রয়েছে। সো আমরা যদি পিডিএফটাকে ওপেন করি, আপনারা দেখতে পাবেন যে আমাদের পিডিএফটা কিন্তু ওপেন হয়েছে এবং পিডিএফের ভিতরে আমাদের এক্সেলে যা যা করেছিলাম সেটা কিন্তু আমাদের পিডিএফে রয়েছে। এবার যদি আমরা এখান থেকে আমাদের XLSX ফরম্যাটটাকে ওপেন করি, দেন এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো ABC, এবার ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কাজটা হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে একটা স্যালারি শিট আপনার স্পেসিফিকেশন কন্ডিশন উপর ভিত্তি করে আপনি সম্পূর্ণ শেষ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় বা কোনো ধরনের সমস্যা ফেস করেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।